হ্যালো আব্বা, এত রাতে ফোন দিলেন যে? কোনো দরকার নাকি? কোনো কিছু বলবেন? শেফালি মারে, তেমন তো কোনো কিছু বলবো না। আসলে তুমি কবে আসবে মা? আমার তো আর তোমাকে ছাড়া একা একা এই বাড়িতে একটুও ভাল লাগতেছে না। এই পুরো বাড়িটাই ফাঁকা রে মা, এই জন্য কল দিছিলাম। আব্বা, সবে তো আপনার ছেলে বিদেশে গেল। বাপের বাড়িতে আসছি, কয়েকটা দিন থাকি। এখানে আমার অনেক দিন পর আসা হলো। তাছাড়া বান্ধবী, আত্মীয় স্বজন কেউ ছাড়তেছে না। সবাই বলতেছে কয়েকটা দিন ঘুরে যেতাম। আপনি একা একা কয়েকটা দিন থাকেন, কোনো জায়গায় একটু খাওয়া দাওয়া করেন। আমি তো চলেই আসবো। আর এত রাতে কল দিছেন যে আব্বা? আর বলিস না রে মা, আমি আবার তোকে কল দিব রাত আর দিন আছে। তোকে যে কতটা মিস করতেছি। তোর জামাই শাকিল যে বিদেশে গেল, তুইও যে সেই বাপের বাড়িতে গেলি, আজকে প্রায় 15 দিন হয়ে গেল, 2 সপ্তাহর উপরে। কবে আসবি না আসবি, তোর টেনশনে তো আমার দিনই যায় না। একা একা বুড়ো মানুষটা, তো খোঁজখবর কোনো কিছুই নিস না। সারাটা দিন যায় তোর মোবাইল ওয়েটিং, বন্ধ, কল যায় না, ব্যস্ত দেখায়। তাই এখন রাত 12টা বাজে, তাই ভাবলাম তোর মোবাইলটা একটু ফ্রি আছে কি না। দেখলাম এখন একটু কলটা ঢুকেছে, এই জন্য একটু কল দিলাম রে মা। তা কবে আসবে? বাবা, আপনি রাগ করেন না। আসলে আপনার ছেলে নতুন নতুন বিদেশে গেছে তো, সারা দিন ও এখনো কোনো কাজকর্ম পায় নাই, এই জন্য সারা দিন ওর সঙ্গে ফোনে আলাপ করতে হয়। তাছাড়া আপনার ছেলে একটু পর পর আমাকে কল দেয়, একটু পর পর আমাকে কল দেয়। আমিও বাপের বাড়িতে আইসা যে খুব একটা বেশি শান্তিতে আছি তাও কিন্তু না। এখনো কাজকর্ম ধরে নাই, মাত্র 15 দিনের মতো হয়েছে তো। শুনলাম আগামী সপ্তাহ থেকেই নাকি নতুন একটা কাজ ধরবে। মানে কাজ নিয়ে ওই টাকায় কথাবার্তা মিলতেছে না, এই জন্য এখনো কাজে লাগতেছে না। ওর বন্ধুর রুমে আছে, সপ্তাহখানেক পরে কাজে ধরলে তখন ও একটা নতুন রুম নেবে। তো সারাদিন ফ্রি থাকে, এই জন্য সেও আমাকে সারাদিন কল দিয়ে জ্বালায়। আমিও যে কোথায় গিয়ে একটু বান্ধবীদের সঙ্গে আলাপ করবো, আত্মীয় স্বজনের সঙ্গে একটু কথাবার্তা বলবো, এই সুযোগটুকুও পাই না। আপনার ছেলে তো সারাক্ষণ আমাকে ভিডিও কল, অডিও কল দিয়ে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। বলতেছে আমার এ সারা নাকি তার ভালো লাগে না। সে নাকি বিদেশে গিয়ে নাকি ভুল করছে। এই ওখানে নাকি আমারে ছাড়া তার মন বসতেছে না। এই এই ধরনের কথাবার্তা বলতেছে। এখন ভাবতেছি দেখি 2-3টা দিন থাকি, আপনার কাছেই আমি আবার চলে আসতেছি। যাওয়ার আগে আমার স্বামী শাকিল তো বলে গেছে যে আপনার দেখাশোনা করতে, আপনার যেন কোনো খারাপ না হয়। তাছাড়া আপনাকে তো আপনার ছেলে খুব ভালোবাসে তো। তো আমি আর কয়েকটা দিন থেকে চলে আসব। তা আর কোনো কিছু বলবেন আব্বা? বলতে তো চাইছিলাম বৌমা, তুমি বলতেছো এত রাত, যদি অনুমতি দিতে একটা কথা বলতাম বৌমা। শুনো, আমার ছেলেরে বিদেশে বুদ্ধি কইরে আমি পাঠাইছি। ও দেশে ব্যবসা বাণিজ্য করতে চাইছিল। হ্যাঁ, ওরে আমি ব্যবসা বাণিজ্য করার লাগি কোনো সুযোগ দেই নাই, বুঝছো বৌমা? তুমি তো জানো আমি একজন প্রিন্সিপাল মানুষ, সারা জীবন সরকারি বেতন পাইছি, এখনও বাতা পাই, অনেক টাকা আমার আছে। আর এই যে যেই বাড়িটা আমার, এই বাড়িটা, তারপর কিছু ক্ষেত আছে আমার, জমি জমা অনেক কিছুই আছে। টাকা পয়সার কোনো অভাব নাই রে মা আমার, বুঝছো? শুনো, তোমার শাশুড়ি মা অল্প বয়সে মারা যাওয়ার কারণে আসলে আমার ছেলে শাকিল ওর মুখের দিকে তাকিয়ে আর দ্বিতীয় কোনো একটা বিয়ে করিনি। সারাটা জীবন ওর মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছি। একটা কথাই চিন্তা করেছি সারা জীবন, যে আরেকটা বিয়ে করব, আরেকটা মা আসবে ওর এই ঘরে, সেই মাটা ওকে যত্ন করবে কিনা, ওকে আপন মায়ের মতো বড় করবে কিনা, এই দ্বিধা আসলে আরেকটা বিয়ে করতে পারি নাই। আমারও যৌবনকাল শেষ। হ্যাঁ, এভাবেই আসলে কি আর করব বলো, ছেলেটাকে তো অনেক বেশি ভালোবাসি, এই জন্য ও কোনো কষ্ট পাক এরকম কোনো কিছু কখনো করতে চাইনি, বুঝছো? হ্যাঁ শ্বশুর আব্বা, সে না হোক বুঝলাম, কিন্তু এখন এত রাতে
এইগুলো কথা আপনি আমাকে বলতেছেন কেন? আর তাছাড়া আপনি যেমন আপনার ছেলেকে ভালোবাসেন, আপনার ছেলে শাকিলও তো আপনাকে ঠিক ততটাই ভালোবাসে। ও বিদেশে গেছে ঠিকই, কিন্তু আপনার মনটা আপনার কাছে পড়ে আছে। ও সারাক্ষণ আমাকে আপনার কথা জিগায়, বাবা কি করে, তুমি বাপের বাড়ি থেকে চলে যাও, বাবার খেয়াল রাখো। তো আপনি ওকে বিদেশে পাঠাইছেন, সে তো ভালোই করছেন। তাছাড়া আপনার ছেলে ও দেশে থাইকে এমনিতেও নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে দিতে। ওর দ্বারাই ব্যবসা বাণিজ্য হবে না। তা এখন আপনি কি প্ল্যান করতেছেন বাবা? আপনার জমি জমা এগুলো কি করবেন? দেখো বৌমা, তুমি আমার ছেলের বউ, আমার পুত্রবধূ। আমি মরার পরে আমার এই সহায় সম্পত্তি, জমি জমা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা কিছু আছে, আমার তো আর কোনো ছেলে নেই, আমার তো আর কোনো মেয়েও নেই। এইগুলো আমি কাকে দিয়ে যাব বলো? এগুলো কি আমি কোনো এতিমখানায় দিয়ে যাব, নাকি অন্য কাউকে দিব? এগুলো তো সব তোমার আর শাকিলের। আর তুমি যদি চাও সব তোমার নামে করে দিতে, আমি সব তোমার নামেই করে দিব। কিন্তু বৌমা দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। এতদিন আমার ছেলে আসলে বাড়িতে ছিল বলে অনেক দিন যাবৎ তোমাকে বলবো বলবো, কিন্তু তোমাকে বলতে পারিনি। আমার ছেলেটাকে বিয়ে দিয়েছি তোমার সঙ্গে প্রায় 1 বছর। শোনো বৌমা, আমি আমার ছেলের জন্য অনেক পুত্রবধূ দেখেছি, কিন্তু কোনো পুত্রবধূকেই আমার মনে ধরেনি। তোমার চেয়ে অনেক সুন্দর সুন্দর পুত্রবধূ আমি দেখেছি, কিন্তু তারা গায়ে গতরে একটু সুন্দর হলেও তাদের বডি ফিটনেস, বডি ফিগার আমার কাছে একটুও ভালো লাগেনি। তুমি মানুষটা একটু সামলা হলেও অনেক সুন্দর আছো, তোমার ভিতরে একটা আলাদা গুণ আছে, তোমার চেহারা একটা মায়া আছে, বুঝছো? আর শোনো, আমি যখন এই উকিল নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমাদের ঘরটা তো টিনের ঘর। হ্যাঁ, তোমার তুমি আবার রাগ করো না, তোমাদের বাড়িঘর টিনের ঘর। হ্যাঁ, আমাদের বাড়িঘর দেখেছো না, দলান ঘর। তো তারপরেও কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার ছেলের বিয়েটা দিয়েছি। কেন জানো? কারণ আমার তো অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা তো আমার সমস্যা না, কিন্তু তোমাকে আমার মনে ধরেছে বৌমা। আমি অনেক পুত্রবধূ দেখেছি আমার ছেলের জন্য, কিন্তু কাউকে আমার পছন্দ হয়নি। কেউ চেহারা ড্যাপা, কেউর চেপা, বা অনেকের চেহারা একটু কেমন যেন। কিন্তু তুমি আবার তোমার চেয়ে অনেক সুন্দর সাদা চামড়ারও দেখেছি, মুলার মতো। আমার পছন্দ হয়নি, আমার মনে ধরেনি। কিন্তু বৌমা তুমি রাগ করো না, কিন্তু তোমাকে যখন দেখলাম, তোমার চেহারাটা সামলা হলেও তোমার চেহারা একটা আলাদা মায়া কাজ করে। তোমার বডি ফিগার, ফিটনেস পুরাও একেবারে ওয়াও ওয়াও। বুঝছো বৌমা, এই জন্য আমি আমার পুত্রকে তোমার সঙ্গে আমি বিয়ে দিয়েছি। আজকে বিয়ে দিয়েছি তোমাকে আমার ছেলের সঙ্গে প্রায় 1.5 বছর। হ্যাঁ, এখনও আমি আমার ছেলেকে কোনো সন্তান নিতে দেই নাই। কেন জানো? কারণ তোমাকে আমার মনে ধরেছে। আরে আমার এই সম্পত্তি আমি কার জন্য রেখে যাব? আমি তো সব কিছু আমি তোমাকে দিব। হ্যাঁ বৌমা, শুনো, তোমাকে আমি অনেক আগে এই কথাগুলো বলতে চাইছিলাম, কিন্তু এতদিন আমার ছেলে দেশে ছিল বলে এই কথাগুলো আমি তোমাকে কোনো দিন বলি নাই। তুমি যদি অনুমতি দাও বৌমা, আজকে আমি তোমাকে এমন একটি কথা বলতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে হবে, আর যদি না থাকো তাহলে আর কি হবে, তাহলে আমি অন্য জায়গায় চেষ্টা করব। এখন বাকিটা তোমার উপর ডিপেন্ড করতেছে। আরে শ্বশুর আব্বা, আপনিও না হি হি যে বলেন। আমি কি আপনাকে কোনোদিন কোনো কিছুতে না করেছি? হ্যাঁ, আপনি আমাকে এমন কিছু দেখান তো যে আমি আপনার কথাটা অমান্য করেছি বা আপনাকে আমি নিষেধ করেছি। হ্যাঁ, আপনি এইরকম কোনো কিছুই দেখাতে পারবেন না। আব্বা, আপনার অনেক সম্পত্তি, টাকা পয়সা আছে, আমি জানি, কিন্তু আপনার এগুলোর প্রতি আমার বিন্দু পরিমাণও লোভ নেই। কিন্তু আব্বা, এগুলো তো আপনার ছেলেরই প্রাপ্য, আমারই প্রাপ্য আপনার পুত্রবধূ হিসেবে, তাই না? তো আব্বা, এমন কথা আপনি বলবেন যে আপনি এই 1.5 বছর লেগে গেল আপনার ছেলের জন্য, মানে আমার স্বামীর জন্য আপনি আমাকে এমন কোনো কথা বলতে পারতেছেন না? তো আমি দিনে আসলে কথা বলতে পারি না, আপনার ছেলে সারাক্ষণ কল দেয়। আপনি এখন আমাকে বলেন আব্বা, এখন আমি এই রাতের সময় তো এখন একটু ফ্রি আছি, আর আমার পাশে কেউ নেই, কেউ শুনবে না, দরকার পড়লে আমি একটু বাহিরে যাচ্ছি। আপনি আমাকে এখন একটু মন খুলে বলুন তো আব্বা, আপনার মনের ভিতরে কোনো দ্বিধা রাখবেন না, কোনো কোনো প্রকার কোনো সংশয় রাখবেন না, আপনি আমাকে মন খুলে বলুন আব্বা।
আমি আপনার কি এমন বলতে চান? হ্যাঁ, আমি আপনার সব কথা শুনবো আজকে। দেখো বৌমা শেফালি, তেমন কোনো কিছু না। আসলে যখন তোমাদের বাড়িতে তোমাকে আমি দেখতে গিয়েছিলাম আমার ছেলের বউয়ের জন্য, তখন থেকেই তোমাকে আমার বেশ মনে ধরেছে। আর তুমি তো জানো তোমার শাশুড়ি সেই ছোটবেলা, অনেক আগেই, যখন তোমার স্বামী অনেক ছোট ছিল, 10 বছর ছিল, তখনই উনি মারা যায়। এরপর আমি আমার যৌবনটা শেষ করে দিলাম, নিজের সুখের আসলে বিসর্জন দিলাম। কখনোই নিজের জন্য কিছু চিন্তা করিনি। কিন্তু আজ মনে হচ্ছে আমার ছেলে বিদেশে চলে গেছে, এই যে তুমি একা একা থাকবে, তোমার তো খুব কষ্ট হবে। আমি তোমার এই কষ্টটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। তো বৌমা, তুমি যদি রাজি থাকো, তুমি যদি কোনো কিছুতে আপত্তি না করো, আমি তোমাকে আমার ছেলের হয়ে আমি তোমাকে সুখ দিতে চাই, শান্তি দিতে চাই। তুমি আমাকে একটু সুখ দিবে, এই বুড়ো বয়সে আমি আর বাঁচবই বা কদিন? হ্যাঁ, তুমি যদি আমাকে একটু সুখ দিতে পারো, আমাকে যদি তুমি একটু শান্তি দিতে পারো, হ্যাঁ, এই শেষ বয়সটাতে, বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিব। আমার সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর যা কিছু আছে, জমি জমা, ব্যবসা বাণিজ্য, আমার ব্যাংকে টাকা পয়সা, তারপর তোমার শাশুড়ির কিছু গহনা আছে, প্রায় 10 ভরির মতো, আমি সেইগুলোও তোমার নামে করে দেব বৌমা। তারপর তুমি পায়ের উপর পা তুলে তুমি খাবে, ঘুমাবে, তোমার বাবা মাকে কিছু তুমি হেল্প করবে। বৌমা, আমি চাই তুমি এই এই টাকা পয়সার মালিক তুমি হও। দেখো বৌমা, আমি আসলে তুমি ছাড়াও আমার একটা আরেকজনকে পছন্দ, কিন্তু ওকে আমি চাই না। হ্যাঁ, আমার আমার টাকা পয়সার জন্য অনেকেই চায় আমার সেবা যত্ন করতে, তারপর অনেকেই আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, এরকম অনেক মহিলা আছে, আমাকে 1 বাচ্চার মা, 2 বাচ্চার মা, অনেক আছে যে তাদের টাকা পয়সা নেই, আমাকে বিয়ে করতে চায়, আমাকে তারা এই সুখ দিবে। ঠিক আছে, কিন্তু বৌমা, তাদের কাউকেই আমার পছন্দ না। আরে তোমার বয়সটা একেবারেই অল্প বয়স, তুমি একটা কচি একটা জিনিস। হ্যাঁ, তাছাড়া আমার ছেলে তো চলে গেছে, এখন 5 বছর 10 বছরে সে দেশে আসে কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। তুমিও তো একটা মানুষ, তোমারও তো একটা সুখ দরকার। হ্যাঁ, তোমার একটা শান্তি দরকার। তো বৌমা, আমি তোমার কথা চিন্তা করে আসলে জীবনে চলতে গেলে টাকারও যেমন দরকার, তেমন শারীরিক সুখ দরকার। তো বৌমা, এই টাকা পয়সা কি আমি কবরে নিয়ে যাব নাকি? আমার তো এই টাকা পয়সা দরকার নেই। তো এই জন্য বলছিলাম, তুমি যদি আমাকে একটু শারীরিক সুখ দিতে, একটু মানসিক সুখ দিতে, আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব, কিন্তু বিনিময়ে তুমি আমাকে এটা দিতে হবে। তো এখন তুমি দেখো বৌমা, আর এই কথাটা শুধু তোমার আর আমার ভিতরেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। আমার ছেলে শাকিল, ও যেন এটা কোনোভাবেই কোনোভাবেই যেন ও এটা জানতে না পারে। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। বাবা, আপনি এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ? আপনি এটা কি বলতেছেন আব্বা? আমি আপনার ছেলের পুত্রবধূ, আপনার মেয়ের সমতুল্য। আব্বা, আমি জানি আপনি আপনার ছেলের জন্য আপনি পুরোটা জীবন নষ্ট করেছেন। তাই বলে আপনার ছেলের বউয়ের সঙ্গে আপনি, ছি 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 ছি। বাবা, দেখেন, বাবা হিসেবে আমিও আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, অনেক ভালোবাসি। তাই বলে আপনার সঙ্গে এই সমস্ত কাজ করব? দেখেন বাবা, এটা হয় না। আমি আপনার পুত্রবধূ। আসলে এটা কোনোভাবেই সম্ভব না। তাছাড়া আপনি যদি আপনার সম্পত্তি, বাড়ি গাড়ি যদি আপনি আপনার ছেলে এবং ছেলের বউকে না দেন, আপনি কাকে দিবেন? আরেকটা মহিলাকে বিয়ে করে তাকে দিবেন? এটা কি হয় বাবা? এটা তো কোনোভাবে এটা হয় না। এখন আপনি যদি তাদেরকে দেন, দিবেন অর্ধেক, আর অর্ধেক তো আমরা পাবো, তাই না? তো আব্বা দেখেন, এইটা সম্ভব না, কারণ আমি আপনার ছেলের বউ। হ্যাঁ, আপনার ছেলে যদি বিষয়টা জানতে পারে বা সমাজের মানুষ যদি জানে, এটা অনেক খারাপ একটা বিষয় দাঁড়াবে। বাবা, আমি বলে কি, এটা কোনোভাবে সম্ভব না এটা। হ্যাঁ। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু রাজি হচ্ছ না, আমি তোমাকে জোর করব না। হ্যাঁ, জোর করে আসলে কোনো কিছু হয় না। আসলে আমি তোমাকে জোর করব না, তবে আমি চাইছিলাম বৌমা যে আমার সম্পত্তিগুলো আমি তোমার নামে লিখে দিতে। কেননা তোমার পরিবারটা, তোমার মা বাবা অন্তত এই বয়সে এসে তারা অন্তত কিছুটা সুখ পাবে। দেখো বৌমা, সমাজের লোক কি বলবে না বলবে, আমরা তো সমাজের মানুষকে বলে বেড়াচ্ছি না যে আমরা শ্বশুর পুত্রবধূ এই কাজ করতেছি। আমরা ঘরের ভিতরে থাকবো, রাতে এই কাজ করব,
কেউ কি কোনো কিছু জানবে? আর তুমি শাকিলকে কোনো কিছু বলবে না। তুমি শুধু আমার ছেলেকে কিচ্ছু জানাবে না। ব্যাস হয়ে গেল। তুমি নিজে একটু জাস্ট চেপে ধরবে। নিজেরটা নিজের ভিতরে রাখবে। তাহলেই তো বৌমা হয়ে গেল। আর দেখো বৌমা, আমার ছেলের সঙ্গে কিন্তু বিয়েটা তোমাকে আমিই করিয়েছিলাম। শুধুমাত্র তোমাকে আমার পছন্দ বলে। এখন তুমি কি শ্বশুরের মনটা এইটুকু শেষ বয়সে এসে একটু সুখ দিতে পারবে না? শ্বশুরের মনটা কি এভাবে ভেঙে দিবে বৌমা? এখানে মন ভাঙার বিষয় না আব্বা। হ্যাঁ, আসলে আপনি যেটা বলতেছেন এটা কি সম্ভব? আচ্ছা, আমি ভেবে দেখি। আপনি আমাকে বলেছেন, আমি ভেবে দেখি। আমাকে আপনি কয়েকটা দিন সময় দিন। আমি যেহেতু বাপের বাড়িতে এসেছি, আমি একটু কয়েকটা দিন এখানে থাকি একটু শান্তি মতে। আর আপনার এই কথাটা অবশ্যই আমার মাথায় থাকবে। আমি ভেবে দেখি। আমাকে আপনি কয়েকটা দিন সময় দিন। আর আপনার ছেলে বিদেশে একটা কাজ ধরুক, আর আমিও একটু ঠান্ডা মাথায় বিষয়টা ভেবে দেখি। আর আমি বাড়িতে এসে তারপর না হয় আপনাকে বিষয়টা আমি জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে আব্বা? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বৌমা, ঠিক আছে। সেটাই বরং সবচেয়ে বেশি ভালো হবে। এখনই আসলে মাথা গরম করার দরকার নেই। তুমি বরং কয়েকটা দিন বাপের বাড়িতে গিয়েছো, সেখানে একটু ঠান্ডা মাথায় বিষয়টা ভাবো। তারপর বাড়িতে এসে আমাকে জানাইও। আর জানালেই আমরা শ্বশুর এবং পুত্রবধূ কাজটা শুরু করব। ঠিক আচ্ছা, ঠিক আছে আব্বা, তাহলে ঘুমাই, অনেক রাত হয়ে গেছে তো। ঘুম পাচ্ছে আব্বা। আমি আপনাকে দু একটা দিন পরে কল দিয়ে সব কিছু জানাবো না। আর আমি বাড়িতে আসি তারপর জানাবো না আপনাকে। তো ভালো থাকেন আব্বা, ঘুমাই।